মাল্টিমিডিয়া এই বিগত দীর্ঘদিন শাসনে মাল্টিমিডিয়ার ভূমিকা অসাধারণ ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেখানে একটা ক্যামেরা নিয়ে কিংবা হচ্ছে যে বড় হচ্ছে যে একটা সেটআপ নিয়ে যেখানে গিয়ে ডকুমেন্ট নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট ছিল, ওই সময়টাতে কিন্তু একটা মোবাইল অনেক ভালো কাজে দিয়েছে। যে ডকুমেন্টগুলো আমরা হচ্ছে যে খুব এস্টাবলিশমেন্ট ভালো মিডিয়া যেটা পারে নাই, সেই জায়গাতে কিছু কিছু জায়গায় কিংবা অনেক জায়গাতে মাল্টিমিডিয়ার অবদানটা অনেক বেশি ছিল বিগত দীর্ঘ দুঃশাসনে। এই যে লাস্ট গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়ার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং এই যে মাল্টিমিডিয়ার ভূমিকা কিংবা যথাযথ জার্নালিজম যেটাকে বলে যে কিংবা সুষ্ঠু রাষ্ট্র ফিরিয়ে আনবার জন্য যে ডিজিটাল অ্যাক্টের এগেনস্টে একটা গণ অভ্যুত্থান কিংবা পুনরুত্থান ঘটানোর জন্য মাল্টিমিডিয়ার ভূমিকা অনেক বেশি ছিল। তো সামনেও তাদের ভূমিকা স্বচ্ছ থাকবে সেটা আমরা আশা করি, কিন্তু গুটি কয়েক হলুদ সাংবাদিকতা কিংবা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কিছু গোলমাল রিপোর্ট করার কারণে এটা সকলের কাঁধেই এটার দায় যায়, সেইটাও যেন না ঘটে এই ব্যাপারে আমাদের প্রত্যেকের কিন্তু সচেতন দৃষ্টি রাখতে হবে। তাছাড়াও এই নতুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান ঘটেছে, নতুন বাংলাদেশে আমরা কেন গণ অভ্যুত্থান ঘটিয়েছি, অবশ্যই আমাদের কোনো না কোনো একটা এইম আছে, আমাদের স্বপ্ন আছে বাংলাদেশকে নিয়ে। সে স্বপ্নটা কি দেখেন, আপনারা বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে অনেককে আপনারা মানে হচ্ছে যে অনেক নানান ধরনের সংবাদই আপনারা কভার করেন। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বিগত দীর্ঘ দুঃশাসন যেন আর কখনো ফিরে না আসে, সেটার জন্য একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রয়োজন, যেটার প্রভাব সমাজের তৃণমূল পর্যন্ত। রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা যখন নিরাপদ থাকবে, তখন সেটার প্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়বে। সেটার মধ্যে দিয়ে একটি সুস্থ, সুন্দর, সহনশীল, শ্রদ্ধা, স্নেহ, সহকর্মিতার মধ্য দিয়ে একটি হচ্ছে যে সহাবস্থান বিরাজমান করবে বাংলাদেশে, যেটার মধ্য দিয়ে বিগত সময়ের হিংসা, বিদ্বেষ কিংবা যেগুলো ছিল সেগুলোর মূলোৎপাটন হবে। তাছাড়াও একটা স্বপ্ন আছে আমাদের, আমরা যেহেতু রাজনীতি করি আমাদের একটা স্বপ্ন আছে, আমরা বাংলাদেশটা কিভাবে বিনির্মাণ করতে চাই। অনেক অপপ্রচার হয়, নানান ধরনের কথাবার্তা হয়, কিন্তু পলিসি নিয়ে আলাপ কিন্তু অনেকেই করেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার 31 দফার আন্ডারে যে পলিসি নিয়ে আসছে আমাদের সামনে, যে সংস্কারগুলোর কথা আপনারা ইতিমধ্যে দেখেছেন, রিপোর্ট করেছেন, কিংবা সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করেছে, সেগুলো কিন্তু কোনটাই বিএনপি 2023 সালে যে 31 দফা ঘোষণা করেছিল সেটা পুরোটারই বাইরে এই সংস্কারগুলো ছিল। এই সংস্কার প্রস্তাবনা আমরাই আগে দিয়েছি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য। ঠিক একই ভাবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন দেখেন, শিক্ষা, আমরা যে সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে উঠেছি, আমরা অনেক কিছু পাইনি এবং একটি অস্বচ্ছ শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি। তো সেই জায়গা থেকে বিএনপি তার পলিসিতে আমরা দেখেছি, তাদের শিক্ষা ব্যবস্থায় তারা বলেছে ক্লাস 6 থেকে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে, যেটা আমাদের পরবর্তীতে দেশের বাইরেও যদি কর্মসংস্থানের জন্য যায়, সেটা আমাদের জন্য সত্যিকার অর্থে খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 6 থেকে যেমন ভাবে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে, ঠিক একইভাবে ক্লাস 6 থেকে তৃতীয় ভাষাকে, বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষাকে তার জন্য বাধ্যতামূলক করা হবে, যেখানে আমরা অনার্স পাস শেষ করে তৃতীয় ভাষা শিখে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করি। তো সুতরাং এই শিক্ষা ব্যবস্থায় তৃতীয় ভাষাকে বাধ্যতামূলক করা হবে। একইভাবে ক্লাস 4 থেকে ক্রীড়াকে, খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর জন্য। তাকে বাধ্যতামূলকভাবে একটা খেলা খেলতেই হবে। তার মানে এটা আনুষ্ঠানিকভাবে বাংলা, ইংরেজি, আমরা অঙ্ক এভাবে যেমন ভাবে একটা চ্যাপ্টার ধরতাম, আমরা সামনের নতুন বাংলাদেশে ক্রীড়া কিংবা খেলাধুলাকে একটা চ্যাপ্টার ধরে নিতে পারতেছি।